যে ঘটনা বলতে বলতে তোমাদের এই মন্ত্রটা চয়ন করতে বললাম, প্রত্যেককে এই মন্ত্রটা চয়ন করবে। প্রত্যেক দিন যতবার পারো, যখন তোমাদের সময় হবে, যদি বলতে পারো তোমাদের জীবনের অর্ধেক সমস্যা সমাধান হয়ে যাবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমরা তোমাদের প্রিয়, তোমাদের খুব মনে লাগার, তোমাদের ভালো লাগার এমন ঘটনা আজকে আমি সিলেক্ট করেছি। ঘটনাটা আসে প্রায় আমার কাছে 11-12 দিন আগে। আমাকে প্রত্যেক দিন কন্টিনিউ সে ভাই বলে যাচ্ছে, দিদি ভাই আমার ঘটনাটা আপনি কবে শেয়ার করবেন। তো আজকে ঘটনাটা আমি ভাইয়ের শেয়ার করছি। ভাইয়ের নাম হচ্ছে দীনেশ মাহাতো। ভাই বলে, দিদি ভাই আমি প্রথমবার পুরীতে যাই আমার পরিবারকে নিয়ে। আর পুরীতে যাবার পর আমাদের যা হয়, আমরা আর কোনো দিন পুরীতে যাব না। কেন বলে ভাই এই কথাটা, সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। সবাইকে বলবো প্রত্যেক দিনের মতো একটা করে লাইক করে দাও। যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি করে নাও। কি করছো তোমরা? আর টিপসগুলো অ্যাপ্লাই করো, তোমাদের জীবনে অনেক 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 সমাধান হয়ে যাবে। যে অভাব, যে কষ্টের মধ্যে যাচ্ছি আমরা প্রত্যেককে, আর তোমরা ভেবো না যে টিপসগুলো তোমাদেরকে দিই, সেই টিপসগুলো আমার বাড়ির পরিবারের লোক সাথে আমিও কিন্তু অ্যাপ্লাই করি, তারপর কিন্তু তোমাদের সাথে শেয়ারও করি। তো চলো আমরা এবার দীনেশ ভাইয়ের ঘটনাটা শুনি। দীনেশ ভাই বলে, দিদি ভাই আমার কোনো চাকরি বাকরি ছিল না, আমি বলতে পারো পুরো বেকার একটা ছেলে, ঘরে বসা। বহুদিন ধরে নানা জায়গায় কাজ করেছি, মেট্রো স্টেশনেও আমি কাজ করেছি, তারপর আমি বাসের কন্ট্রাক্টর হিসাবেও কাজ করেছি, আমি মুঠের কাজও করেছি। কাজ তো কখনো ছোট হয় না দিদি ভাই। আমি নানা জায়গায়, যখনই কোনো জায়গায় কাজের কোনো রকম যোগাযোগ হতো, কথা শুনতাম, আমি কাজে চলে যেতাম। আমি এরকমই একটা ছেলে, যাতে আমি টাকাটা ইনকাম করতে পারি। কারণ টাকা উপার্জন না করলে, আমি বাড়ির একটিমাত্র ছেলে। আর এই যখন আমি সেটেলমেন্ট হইনি, আমি কোনো কাজ করিনি, আমার কোনো কাজ ছিল না, তখন আমি কিন্তু ব্যাচেলার ছিলাম। আমি অনেক দিন ধরে সবার মুখে শুনতাম জগন্নাথ দেব হচ্ছে জগতের নাথ, জগন্নাথ। তো জগন্নাথ ঠাকুর, ওনাকে ডাকলে অনেকে বলে যে তুই যদি মন দিয়ে ডাকিস তাহলে তোর কাজ হয়ে যাবে। আমার বাড়িতে জগন্নাথ দেবের কোনো রকম মূর্তি, ফটো কিছু ছিল না। তো আমার বন্ধু, সে পুরী যায়। পুরী যাবার পর ও আমাকে এসে বলল, দীনেশ পুরী থেকে একটা জগন্নাথ দেবের মূর্তি আর কিছু প্রসাদ আমাকে ও দেয়। বলল, এনে এই ঠাকুরটাকে পুজো করবি, পুজো কর, দেখ সে মুখ তুলে তাকাবে। একটা চমৎকার আমরা বলতে পারি। ভাই বলে, দিদি ভাই যেই দিন আমি বাড়িতে সেই জগন্নাথ দেবের একটা ছোট গোল মতো একটা কাচের বাঁধানো একটা মূর্তি মতো এনে দেয়, আমি ওটা নিয়ে আসি, এনে আমার মাকে দিলাম। আমার মা বলল, এটা তো জগন্নাথ দেব পুরীর মন্দিরের না? আমি বললাম হ্যাঁ। তো ভাই বলছে, যেই দিনকে নিয়ে যাই আমার মা সেই দিনকে আসনে তোলেনি, মা ঠাকুরটাকে নিয়ে কোনো একটা জায়গায় শোকেশ টোকেশে রেখে দেয়। সন্ধ্যাবেলা মা দেখছে জগন্নাথ দেবের যে মানে বিগ্রহ বা মূর্তি যাই বলো, যেটা এনে দেয় সেখান থেকে না দেখছে একটা চির 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 করে মানে আওয়াজ হচ্ছে। মনে হচ্ছে যেন মূর্তিটা মনে হচ্ছে মানে কাচ যেরকম ফেটে গেলে আওয়াজ হয়, ওরকম চির চির করে ফাটার মতো আওয়াজ হচ্ছে। তো ভাইয়ের, দীনেশ ভাইয়ের মা, ওরা বাড়িতে মানে ওই ব্রাশ, ফুল এসবের কাজ করে, কাঠের ফুল। বলছে মা আরও অনেক বউরা আসে বাড়িতে, সবাই উঠোনে বসে গরমের সময় কাজ করছে, প্রত্যেক দিনই করে সন্ধ্যাবেলা। তো একজন মহিলা আমার মাকে বলে যে, দিদি খুব মশা লাগছে, একটা ডিমের ট্রে ধরাও না। এবার বাইরে কাজ করলে কি হয়, উঠোনটা তো ফাঁকা, ওখানে তো ধূপ দিলে থাকবে না। তো ডিমের ট্রে মা প্রায় প্রত্যেক দিনই দেয়, সেদিনকে মা আগে থেকে আর ধরায়নি। তো মা তখন ওই যেখানে ঠাকুরটা রাখা ছিল পুরীর জগন্নাথ দেব, ওখানেই মা দেশলাই আনতে আসে, শোকেশের ওখানে বললাম রেখেছে।
যখন দেশলাই নিতে আসে তখন মা দেখছে ঠাকুরটা যেন নিজে নিজে দুলছে, জগন্নাথ দেবের ওই ছোট্ট ফ্রেমটা দুলছে। তা এইটা দেখে মা সাথে সাথে বাইরে গিয়ে ওই যে মহিলা বলে মানে ডিমের ট্রে ধরানোর কথা, ওনাকে গিয়ে বলে যে জানো আমার ছেলে বন্ধু একটা পুরীতে গেছিল জগন্নাথ ধাম, ওখান থেকে একটা জগন্নাথ দেবের ফটো আনে। আমি আজকে বুধবার বসাইনি, কালকে বৃহস্পতিবার লক্ষ্মীবার পুজো দেব, ফুল টুল দিয়ে আসনে একটা সিংহাসনের পাশে বসাবো। আর জানো তো আমি গেছি, ভয় পেয়ে গেছি, কিরকম চিরচির করে আওয়াজ হচ্ছে আর কিরকম দুলছে। সে ভদ্রমহিলা তখন আমার মাকে বলে কই দেখি। তো আমার মা আবার তাকে নিয়ে আসে, সে আবার ওই ঠাকুর জগন্নাথ দেবকে দেখে, দেখে তখন বলছে যে হ্যাঁ ভালো করে পুজো করবে, জগন্নাথ দেব কিন্তু খুব ডাকলে শোনে। তো এইসব কথাবার্তায় মা পরের দিন বৃহস্পতিবারে জগন্নাথ দেবকে আসনে বসায়, আমি ফুল টুল এনে দিই, মা আসনে বসিয়ে মা পুজো টুজো করে। তা আমি মাকে আবার জিজ্ঞেস করলাম, আমি তো বেকার কাজের জন্য ঘুরি, সকাল হলে বেরিয়ে যাই, বিকাল হলে বেরিয়ে যাই, কাজ তো আর হয় না। আমি মাকে বলছি মা তুমি জগন্নাথ দেবকে আসনে বসিয়েছো? আমাকে মা বললো হ্যাঁ, স্নান করে একটুখানি বাবার মাথায় গিয়ে ফুল দে, একটা ফোঁটা দে, চন্দনের ফোঁটা আমি রেখেছি পাশে, বেটে দে, দিয়ে একটু পুজো কর, কারণ তোকে তো দিয়েছে, তুই একটু হাত জোর করে বল। ভাই বলছে দিদি চমৎকার কাকে বলে, মানুষের জীবনে অনেক ছোট ছোট চমৎকার হয় যদি মানুষ সেই জিনিসটাকে বিশ্বাস করতে পারে। বলছে আমি চন্দনের ফোঁটা দিয়ে বাবাকে একটা ক্যাতা ফুল কি কোনো একটা ফুল বাবাকে দেয়, দেওয়ার পর বাবার কাছে হাত জোর করে মন মানে প্রাণ দিয়ে কাজের জন্য একটা বাবাকে আহুতি করে বলে। বলছে দিদিভাই সন্ধ্যাবেলা আমাকে একজন ফোন করলো, আমি তাকে চিনি না, একবার ফোন করেছে, আমি ঘুমাচ্ছি, আমাকে আমার মা বলল দেখ তো দিনেশ তোকে কেউ ফোন করছে। আমি বললাম অন্য ঘরে ফোন ছিল, আমি গিয়ে ধরলাম, আবার ফোন করেছে যেতে যেতে। তখন ফোন করতে তখন উনি বলল যে একটা জায়গা থেকে উনি আমাকে বলেন যে তুমি কি কাজের জন্য ঘুরছো? আমি তখন বললাম হ্যাঁ। বলল কাজ করবে এখানে, 14,000 টাকা মাইনে দেবো, 14,370 টাকা এরকম কিছু স্যালারি প্রথম। বললো 6 মাস যদি তুমি করতে পারো, কিছু মানে ওই প্যাকেট করতে হবে, যেটা প্যাকেজিংয়ের কাজ বলে। হ্যাঁ বললো তুমি ওই যদি করো তাহলে এইটাই আস্তে আস্তে 20-22-এ দাঁড়িয়ে যাবে যদি করতে পারো। ভাই তখন শুনে বলছে, ভাইয়ের কাছে তখন 14,000 মানে অনেক, ভাই বলছে আমি করব কাজটা। ভাই পরের দিন ওই অ্যাড্রেস নিয়ে যায়, ভাইয়ের কাজটা লেগে যায়। ভাইয়ের যখন কাজটা লেগে যায়, ভাই তখন বুঝতে পারে যে জগন্নাথ দেব আসতেই আমার বাড়িতে এই চমৎকারটা হয়েছে, কারণ আমি এতদিন কাজের জন্য ঘুরেছি, হয়নি। তো যখন প্রথম স্যালারি পায় তো জগন্নাথ দেবের কাছে বলেছিল যে আমার মাকে নিয়ে আমার বোনকে নিয়ে আমি যাব, ভাই মানে ভাই বা বাবা কেউ নেই। তো প্রথম মাসের স্যালারি পায় 14,770 টাকা কি 470 টাকা এরকম নিয়ে সে পুরীতে যায়। বলছে দিদিভাই আমার যেদিন বাজেটটা অনেক কম, আমি তো অনেক হাই ফাই বড় হোটেলে থাকতে পারবো না দিদিভাই, তো ওখানে যেতে আমাকে দুজন মানে ওখানে যে পান্ডাগুলো থাকে ওরা আমাকে ধরে, তো বলছে বাবু রুম নেবে আমার সাথে চলো। তা আমি একজন পান্ডাকে বললাম, তো বয়স্ক ছিল, অনেকে ধরে, দুজন ছিল বয়স্ক। তা আমি ভাবলাম বয়স্ক মানুষ, ওদের কাছ দিয়ে যদি নিই ওরা কমিশন পাবে একটা টাকা, আমি তো খেতে পারবে, ইয়ংরা তো খেতে খেতে পারবে। তা আমি তখন ওই বয়স্ক যে দুজন পান্ডা ছিল ওর মধ্যে একজনকে বললাম যে আমাকে দেখাও, কম পয়সার মধ্যে রুম দেখাও, আমি আমার মা আর আমার বোন আমরা তিনজন দুদিন থাকবো। তারা আমাদেরকে নিয়ে যায়। এইবার বলি এইখানে পুরীর অনেক ঘটনা আমি তোমাদের সাথে শেয়ার করেছি, অনেকেই নেগেটিভ কমেন্ট করেছো, অনেক পজিটিভ কমেন্ট করেছো, অনেকেই ওই জায়গায় যারা গেছো তারা বলেছো যে হ্যাঁ আপনি ঠিক বলছেন, ওইখানে এরকম হোটেল আছে, এরকম হয়। তো যাই হোক, তিনটে বাংলায় তিনটে শব্দে হোটেলটার নাম। বলছে দিদি শ্মশানের ওখানে একটা হোটেলে আমাদের নিয়ে যায়, আর মনে হয় ওইদিকে না ভালো কোনো লোক হোটেল রুম নেয় না, একদম শ্মশানের পাশে। বলছে আমাদের ওখানে একটা রুম দেয়, তো রুম ভাড়া ছিল 400 টাকা। তো এত কম দেখে
আমার মা বললো তাহলে 3 দিন থাকবো, খাওয়া দাবার ওরম আমাদের ঝামেলা নেই, মুড়ি টুড়ি আমরা নিয়ে গেছি চিড়ে টিড়ে, শুধু ওই একটুখানি ভাত খাবার জন্য বা রুটি খাবার জন্য খেতে হবে, আর টিফিন টিফিন করার জন্য আমাদের খাবার সব মা নিয়ে গেছে। আর ওখান থেকে কলা, একটু ফল, একটু চিনি এসব কিনে আমরা মেখে টেকে খাচ্ছিলাম। দীনেশ ভাই বলছে, দিদি ভাই যেইটুকুনি আমার বাজেট কম, আমরা গরিব, এবার ওই টাকার মধ্যেই আমাকে সব কিছু সামলাতে হবে। তাও আমি 10 ধরেছি, 4,000 টাকা আলাদা করে রেখেছি, লাগলে আমি দেবো, 10-এর মধ্যে ঘুরবো, 2 দিন তো হয়ে যাবে। তো ওরকমভাবেই আমরা চলছি, খাচ্ছি, সেরকমভাবে হোটেল নিলাম, রয়েছি। তো সন্ধ্যাবেলা মা বলল যে আমি এখন আর বেরোবো না, তুই আর তোর বোন দুজনে মিলে ঘুরে আয়। তো বোনকে বলতে বোন বলল যাচ্ছি 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 করে ও শুয়ে রইল। আমি রাগ করে বললাম তোরা শুয়ে থাক, তোরা ঘুরতে আসিস কেন, আমার পয়সা ধ্বংসাতে আসিস বলে সে কি করে, দীনেশ ভাই নিজে একা একা বেরিয়ে যায়। বলছে দিদি আমি জীবনেও কোনো দিন যাইনি, আমার যে বন্ধু আমাকে জগন্নাথ দেবের ফটো দিয়েছিল সেই বন্ধুর কাছ দিয়ে আমি অনেক অ্যাড্রেস নিই কিভাবে ঘুরবো কি করব, কারণ আমি কোনো দিন পুরী যাইনি। বলছে দিদি ভাই আপনি বিশ্বাস করবেন না, আমি সিঁড়ি দিয়ে নামলাম তো দুজন নিচে দাঁড়িয়ে রয়েছে হোটেলের, আমাকে দেখে বলল ভাই কোথা থেকে এসছো, হিন্দি মানে হিন্দি না মানে উড়িয়া উড়িয়া কিরকম একটা টান ছিল, কথাটা বাঙালির মতো আমাদের মতো পরিষ্কার না। তো আমি বুঝলাম না টানটা হিন্দির না উড়িয়া টান। ভাই বলেছে যে আমরা এরকম কলকাতা থেকে এসছি, তো বলেছে তোমাদের রাজনৈতিক যে আলোচনা হয়, তো সেই সব আলোচনা ওখানে হয়। তো ভাই তারপরে নিজে নিজে বেরোয়, বলছে দিদি আমি কোন রাস্তা দিয়ে সকালবেলা ঢুকেছি, ওই যে আমাদের নিয়ে এসছে পান্ডাগুলো, আমি তো অত বুঝতে পারছি না, তারপর আর বেরোইনি। তো আমি ঘুরতে ঘুরতে নাবি, তো সিঁড়ি দিয়ে আমি নেবে পড়ি, তারপরে যখন আমি কিছুটা হেঁটে আসি তো দেখলাম যে হিন্দুদের একটা শ্মশান। আমি ভাবলাম আবার কোন দিক দিয়ে যাব, তো ওখানে অনেক পান বিড়ি সিগারেটের লাইন দিয়ে দোকান। আমি জিজ্ঞেস করলাম যে সমুদ্রে যাওয়া যাবে এখান থেকে, বললো হ্যাঁ শ্মশানের উপর দিয়ে চলে যাও, ঘুরে যেতে গেলে আবার বেরিয়ে বাজার দিয়ে যেতে হবে, অনেকটা ঘুরতে হবে, এখান দিয়ে চলে যেতে পারবে। ভাই বলছে দিদি ভাই আমি ওনার কথা শুনে আমি ওই শ্মশানের উপর দিয়ে যখন যাচ্ছি, আমি কি বলবো দেখলাম চিতা পুড়ছে, মৃতদেহ পুড়ছে, আমি দেখলাম, দেখে আমি নমস্কার করতে করতে চলে গেলাম। যখন আমি শ্মশান থেকে সমুদ্র বালিতে পা দিই তখন আমি হোঁচট খাই, আমি হোঁচটকে হুমড়ি খেয়ে বালির মধ্যে পড়ে যাই। যখন বালির মধ্যে পড়ে কিসে আমি হোঁচট খেলাম, যখন আমি দেখলাম তখন দেখলাম একটা পা পোড়া হাড়, মানে মানুষের পায়ের একটা পোড়া এত বড় হাড়, মানে মালাই চাকি দিয়ে পায়ের পাতা পর্যন্ত পুড়ে গেছে, কিন্তু পুরোটা পুড়িনি, ঠিক আছে, মানে চামড়া, মানে একটা লাল মাংসর আবরণ রয়েছে, আর পায়ের আঙুলগুলো পুড়ে গেছে, কিন্তু ভিতরে মানে একটা হাড়টা যে থাকে সেটা দেখা যাচ্ছে। আমি দেখে আমার প্রচণ্ড ঘৃণা লাগে। ভাই বলছে দিদি আমি ওখান থেকে ছুটে তাড়াতাড়ি লোকালয়ে চলে যাই, ওখানটা অন্ধকার, লোক নেই, লোকালয়ে যাই সমুদ্রের কাছে, গিয়ে আমি বমি করি। আমি ওই যে দেখেছি আমার নাকে না একটা ভ্যাপসা পচা ওই পোড়া মাংসের একটা গন্ধ আসে, আমি বমি করি। বমি করার পর আমি একটা দোকানে যাই, সেই দোকানে ওই তোমার ভুট্টার দানা বিক্রি হচ্ছিল। গিয়ে আমি বললাম ভাইয়া পানি দিজিয়ে না, বললো নেই হোগা আপ, মানে বলছে আপনি আমার দোকান থেকে কিছু নিলে দেব, তাহলে জল হবে না। তো তাদের ব্যবসা, তারা দেবে না। তখন ভাই কি করে ওইখান থেকে হেঁটে গিয়ে একটা জলের দোকান থেকে 10 টাকা দিয়ে একটা জল কেনে বোতল, বলছে আমি কিনে জল খাই, আর একটা দোকানের চায়ের দোকানের পাশে বালিতে বসি কিছুক্ষণ। আমাকে আমার বোন ফোন করে বলল যে কিরে ভাই তুই চলে গেলি, আমি যেতাম। আমি বললাম এখন আসতে হবে না, আমি বাড়ি যাচ্ছি, তুই দাঁড়া। আমি আবার রাস্তা দিয়ে ঘুরে লোককে জিজ্ঞাসা করে ঘুরতে 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 হোটেলে আসলাম। হোটেলে এসে আমি মাকে বললাম, মা বললো কেন রাস্তা দিয়ে যাসনি, এদিক দিয়ে গেছিস, ও ছাড়, একদিন তো মরতে হবে, পুড়তে হবে সবাইকে হিন্দু শাস্ত্র মতে।
ছাড়, ওইসব মাথায় আনিস না। ভাই বলছে, দিদি ভাই ছাড় বললেই তো সব কিছু ছাড়া যায় না। আমি পড়েছি, আমার গায়ে লেগেছে, আমি ধরেছি সেটা দেখার জন্য হাতে। আমার শরীরের ভিতরে যে কি হচ্ছে, আমি স্নান করলাম, আমি গিয়ে স্নান টান করে পরিষ্কার হয়ে আমি বসে আছি। আমার বোন বলল, দাদা খেতে চল। মা বলল, খেতে চল বাবু। আমি বললাম, আমি খাবো না, আমার ঘৃণা লাগছে, আমি খেলে বমি হয়ে যাবে। আজকের দিনটা তোমরা খেয়ে আসো, আমাকে ছেড়ে দাও, আমি ওরম হলে কালকে সকালবেলা খাবো, এখন আমি কিছু খেতে যাব না। এটা হয় না, এটা সত্যি ঘৃণারই ব্যাপার। তো ভাই বলে, দিদি আমি খাবার খেতে যাইনি, আমার মা আর আমার বোন দুজনে ওরা খাবার খেয়ে আসে। ভাই বলে, দিদি ভাই এই রকম হবে আমি তো বুঝতে পারিনি। আমি আমার বন্ধুটাকে ফোন করলাম, ও আমার খুব ভালো বন্ধু, যে আমাকে ফটো দিয়েছিল জগন্নাথ দেবের। ওকে ফোন করে বলতে, ও তখন বলল, পুরীর শ্মশান ভূমি খুব পবিত্র, তোর কিছু হবে না। তবে তোর ঘৃণা লাগছে, ওইটা তো অন্তর থেকে, আমাদের ভিতরে তো একটা দেব দেবী বাস করে, দুজনই আছে আমাদের অন্তরে, দেব আছে দেবীও আছে। তো তোর তার জন্য হয়তো এরকম মনে হচ্ছে। তবে তুই এইসব নিয়ে মাথায় রাখিস না, যদি এইসব ভাবিস তো তোর দেখবি শরীর খারাপ হয়ে যাবে, বাড়ি আসবি কী করে কলকাতায়। তো আমি বললাম যে, হ্যাঁ তুই ঠিকই বলেছিস। আমাদের ভাই বলছে, দিদি রাতের বেলা আমার মা আর আমার বোন দুজনে খাটের উপর শোয়, আমি ওদের সাথে শুইনি, বিছানাটা অতও বড় না যে তিনজনে হবে। তো আমি, গরমকাল ছিল, শীতকাল হলে না আমি শুয়ে পড়তাম। আমি নিচে ওই হোটেল থেকে একটা 17 ইঞ্চি আর একটা ওরা কম্বল মতো দিয়েছিল, 200 টাকা নিয়েছিল, দুদিনের 100 টাকা করে। ওই রাতে শুধু নিতাম, পারতাম, ওইটা নিয়ে আমি রাতে শুই। বলছে, আমি রাতের বেলা যখন শুয়ে আছি, কেউ না, মনে হলো ঘুমাচ্ছি, বলছে আমি ঘুমাচ্ছি। দিদি ভাই আপনি বিশ্বাস করবেন কি না জানি না, বা আমার ঘটনাটা দর্শক বন্ধুরা বিশ্বাস করবে কি না জানি না, আমার সাথে ঘটেছে আমি জানি। বলছে, দিদি ভাই আমি মাটিতে শুয়ে রয়েছি, তো বালিশ টালিশ কিছু নিইনি, দুটো বালিশ তো মা আর বোন নিয়েছে। আমি ওই যে ব্যাগ এনেছি, ব্যাগটাকে মেঝেতে রেখে উপর থেকে তোমার 17 ইঞ্চি কাঁথা যা দিয়েছে ওটা পেতেছি, বালিশের মতো হয়ে গেছে, মাথায় দিয়ে ঘুমাচ্ছি, ঘুমিয়ে পড়েছি। আমার মাথায় যেন কেউ এরম এরম করে দুবার দুবার এরম করে টোকা দিল। টোকা দিতে তো ভাই ভেবেছে হয়তো মা বা বোনকে উঠেছে, পা হয়তো লাগলো, পা লাগার মতনই লেগেছে। তো ও আবার বলছে, এই দেখে যেতে পারছিস না, ও শুয়ে ঘুমের ঘরে বলেছে। দিয়ে কিছুক্ষণ পর কোনো আওয়াজ নেই। বলছে, আমি তখন যাক না, প্রথমে যখন ঠোকাটা লাগে, বোন মা কেউ যদি ওয়াশরুম যায়, বাথরুমে টয়লেট করতে, তো জলের আওয়াজ হবে, দরজা বন্ধ করার শব্দ হবে, কোনো রকম শব্দ নেই। কিন্তু আবারও ওরকম মাথার মধ্যে এরম এরম করে দুবার মারলো। আমি তখন মাথাটা এরকম করে ঘুরিয়েছি, নিচে শুয়ে রয়েছি তো। বলছে, দিদি আপনাকে আমি কি বলবো, যেই পোড়া পাটা শ্মশানে আমি পেয়েছিলাম, ধরেছিলাম, ফেলে দিয়েছিলাম ছুঁড়ে, সেই পোড়া পাটা শুধু ওই মালাই চাকি থেকে পায়ের একটা পাতা, মানে একটাই পা ঘরে হাঁটছে। বলছে, দিদি লোকে হয়তো ভাববে যে আমি ওটা ধরেছিলাম, আমার মাথায় ঘুরছিল বলে আমি হয়তো সেটা মনে করেছি এতবার করে। হ্যাঁ আমি মনে করেছি, তার জন্য আমি সেটা দেখছি, কিন্তু দিদি না, আমি এরকম করে তাকিয়ে রয়েছি, মানে আমার চোখের পাতা স্থির নেই, আমার চোখের পাতা দিদি পড়ছে না, আমি বলে আপনাকে বোঝাতে পারবো না। সে ঘরের মধ্যে একটাই পা ওরকম হেঁটে হেঁটে বেড়াচ্ছে, হেঁটে হেঁটে বেড়াচ্ছে। বলছে, আমি দেখে মাগো করে চিৎকার করে উঠি। আমার মা উঠে বলছে, কী হলো দীনেশ, চিল্লাচ্ছিস কেন, কী হয়েছে তোর, কিছু কামড়ালো নাকি? আমি উঠে সমানে, মানে এত বড় ছেলে, আমার 27 বছর বয়স, আমার বোন 23 বছর বয়স, ওর অনেকটাই ছোট। আমার বোন বলছে, কিরে দাদা কি হয়েছে, তুই কাঁদছিস কেন? দীনেশ বলছে, দিদিভাই আপনি থাকলে আপনি বলতেন যে আমি কি করব। আমি ভয়তে কাঁদতে শুরু করি। আমি কি দেখেছি আমি বললে তো কেউ বিশ্বাস করবে না।
আমাকে মা বলছে কি হয়েছে, তুই কাঁদছিস কেন? আমি তখন আমার মাকে বললাম যে মা, তোমরা বিশ্বাস করবে আমি কি দেখেছি? আমাকে মা বলছে কি দেখেছিস বল। আমি সবটা বলি যে আমি এরকম এরকম পাটা দেখেছি। আমাকে আমার মা বলল উপরে তুই আয়, উপরে এসে শো, আমি নিচে গিয়ে শুচ্ছি। তো আমি বললাম না না, তোমরা উপরে শোও। মা অনেক করে বলতে আমি আর বোন উপরে শুলাম। মা মেঝেতে শুলো, তিনজনের উপরে হবে না, আর পাকার হাওয়া অত স্পিড নেই। মা নিচে শুলো, আমরা দুজন উপরে শুয়েছি। আমি না মানে ঘুরে বাথরুমের দিকে শুয়ে রয়েছি, মানে কেউ হাঁটাহাঁটি করলে আমি দেখতে পারবো। বলছে সারা রাত দিদি ভাই আমার ঘুম হয়নি। সকালবেলা এই কথাটা আমি দিনেশে, যে বন্ধু আছে দিনেশ বলে, আমি তাকে বলি, মানে যে অ্যাকচুয়ালিও পুরীর ঠাকুরটা এনে দিয়েছিল জগন্নাথ দেব। বলছে ও তখন বলছে যে তুই যা দেখেছিস হতে পারে, কারণ তোরা ওখানে কেন গেছিস শ্মশানের কাছে, অন্যদিকে থাকতে পারিসনি। শ্মশানের কাছে ভালো মানুষ কেউ ভাড়া থাকে না, ওখানে রুম রেটও খুব কম। আর শ্মশানে থাকে না এই কারণে, ভূত প্রেতের জন্য না, শ্মশানে থাকে না এই কারণে, যখন মৃতদেহগুলো পোড়ানো হয় ধোঁয়াগুলো পুরো হাওয়া দেয়, এলোমেলো হাওয়া দেয়, হাওয়ার তো কোনো ঠিক নেই, হাওয়া দেয় সমুদ্র, তখন ওইগুলো জানলা দিয়ে ঢোকে, দরজা দিয়ে ঢোকে, ঢুকবেই, ধোঁয়া ঢুকবেই, ওই জন্য ওইদিকে ভালো লোক কেউ থাকে না। যাই হোক, ভাই বলছে দিদি ভাই একটা রাতের ব্যাপার, আর আমি আমার বন্ধুকে বলতে ও বলল দিনেশ তুই ভয় পাস না, তুই পেলে তোর মা বোন আছে, যদি শরীর খারাপ হয়ে যায় বাড়ি ফিরতে পারবি না, তুই একটা কাজ কর, আজকের দিনটা যেমন তেমন করে থেকে যা, তুই তো সকালবেলা কালকে চলে আসবি, 10টায় ট্রেন ছিল ধবলি, বলছে মানে ধবলগিরি যেটা ট্রেনটা সেই ট্রেন ছিল। বলছে দিদি ভাই সেই দিন রাতে সারা রাত আমি বসে আছি চুপ করে, মা নিচে শুয়েছে, বোন তো আমার ঘুমাচ্ছে সাইডে, আমি বসে আছি। আমাকে মা বলছে যে বেটা শুয়ে পড়, কেন বসে আছিস? আমি আমার মাকে বলছি যতক্ষণ ভোর না হবে আমি শোবো না, আমি 10টার সময় ট্রেনে উঠবো, ট্রেনে উঠে ধবলগিরিতে আমি ঘুমাতে ঘুমাতে হাওড়া যাব, আমি এখন কিন্তু ঘুমাবো না। বলে সারা রাত মানে, বলছে দিদি ভাই আমি ভয়তে সারা রাত যে আমি জেগেছিলাম, আমি কত আওয়াজ শুনেছি আমি বলে বোঝাতে পারবো না। রুমের বাইরে মনে হচ্ছে কেউ হাঁটছে, আমাদের রুমের একদম বাইরে হচ্ছে সিঁড়ি, সিঁড়ি উঠেই ধাক্কা খাচ্ছে আমাদের রুম, মনে হচ্ছে রাতের বেলা কেউ সিঁড়ি দিয়ে উঠছে, কেউ সিঁড়ি দিয়ে নামছে, কেউ সিঁড়ি দিয়ে উঠছে, কেউ সিঁড়ি দিয়ে নামছে, সারা রাত আওয়াজ শুনেছে। কেউ ওই রুমের গেটের সামনে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, পা ঘষড়াতে ঘষড়াতে যেরকম যায় খস 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 করে, ওরম পা ঘষড়াতে ঘষড়াতে যাচ্ছে, পা ঘষড়াতে ঘষড়াতে আবার রিটার্ন আসছে। বলে সারা রাত এইসব আওয়াজ হয়, রুমের মধ্যে কোনো শব্দ হয়নি কিন্তু বাইরে হচ্ছিল। বলছে হয়তো আমি জেগে বসেছিলাম বলে রুমের মধ্যে কোনো রকম সারা শব্দ পাইনি। বলছে দিদিভাই আমি হাত জোর করে দর্শক বন্ধুদের একটা বার্তা দিতে চাই, সেটা হচ্ছে আপনারা যখন ঘুরতে যাবেন, এটা আমার না, এটা ভাইয়ের কথা, দীনেশ ভাই, দীনেশ মাহাতো বলছে, আপনারা যখন যেখানেই ঘুরতে যান আপনারা হোটেলটা একটু ভালো নেবেন, আর এই শ্মশান কবরস্থান খুব ফাঁকা নিলিবিলি জায়গায় আপনারা হোটেল নেবেন না। যত খালি নিলিবিলি জায়গা হয় সেই সব জায়গাতেই খুন, রেপ, মার্ডার, সুসাইড, সব রকম ক্রাইম সেরকম জায়গাতেই হয়। আপনি একটা মানে এত জনবসতির মধ্যে বসবাস করবেন, এত সুন্দর একটা হোটেলে থাকবেন, যেই হোটেলে বহু লোক আছে, ব্যাক টু ব্যাক আপনারা প্রত্যেকটা করিডর প্রত্যেকটা সিঁড়িতে লোক গম গম করছে হোটেলে, একটু টাকা বেশি নিয়ে যাবেন, যদি ঘুরতে হয় বছরে একবার যান দুবার যান, কিন্তু একটু ভালো হোটেলে থাকলে এইসব অভিজ্ঞতা হয় না। আর বিশেষ করে হোটেলটা আপনারা নিজেরা নিজেদের পছন্দে নেওয়ার চেষ্টা করবেন। কোনো ব্রোকার বা কোনো দালাল ওখানে কেউ যদি আপনাদের বলে যে কম পয়সায় এই রুমটা দেবো, আপনারা যাবেন না। জানি এরকম করে যারা আসল রুম দেয় তাদের হয়তো পেটের ভাত মারা যাচ্ছে, কিন্তু এটা বাস্তব কথা, কারণ তারা
চিন্তা করে না যে 2 দিন 3 দিনের জন্য একটা পর্যটক আসছে তার পরিবারকে নিয়ে থাকার জন্য, তাদেরকে টাকার জন্য এমন জায়গায় আমরা দেব না। তারাও তো পাপ করছে, জেনে শুনে এমন এমন জায়গায় নিয়ে যায়, সেখানে মানুষ থাকারই মতো না, থাকারই মতো না, এমন এমন জায়গায় মানুষকে নিয়ে যায়। এবার কি, অনেকে আছে দেখবে মানে খুব গ্রাম থেকে যাচ্ছে, অনেকে আছে প্রথম যাচ্ছে দীঘা পুরী বা কোনো জায়গায়, তাদের কোনো অভিজ্ঞতা নেই, তারা কিছু জানে না। এবার কি হয়, এই যে বোকার যারা হয় তারা এত সুন্দর কথা বলে, মা আমার সাথে চলুন, মা ভালো জায়গা দিয়ে দেবো, আপনাকে সিঁড়ি উঠতে হবে না, আপনি ভালো হোটেলে থাকবেন, বাচ্চাদের খেলার জায়গা আছে, বাচ্চা কাচ্চা থাকলে বলে বাচ্চারা খেলতে পারবে, এই আছে ওই আছে আপনারা। এবার কি, যারা প্রথম প্রথম যায় তারা দেখলো কি, বাহ, বাচ্চাদের খেলার জায়গা আছে, একটা সুন্দর বাগান মতো করা আছে, নিচে থাকবো, যাদের পায়ে কোমরে, এখন প্রত্যেকটা মহিলার পায়ে হাঁটুতে কোমরে ব্যথা, তারা ভাবলো যে যাকগে সিঁড়িতে উঠতে হবে না, সব হোটেলে তো লিফট থাকে না, সিঁড়িতে উঠতে হবে না, নিচে রুম পেয়ে যাচ্ছি বা কিছু। যারা প্রথম যায় তারা ঠকে, গিয়ে নিয়ে নিল ওরকম দেখে, সে তো দিয়ে চলে আসলো, তারপর রাতের বেলা যে কি হবে কেই জানে। আর একটা কথা আমি তোমাদের পার্সোনালি বলবো, যেখানেই যাও না কেন হোটেলে, তোমরা একটা জিনিস দেখবে, আমি তোমাদের বলে দিচ্ছি, এটা আমি তোমাদের সাথে কোনোদিন শেয়ার করিনি, আজকে আমি অন ক্যামেরায় বলছি, ওং বাসুদেবায় নম, এই যে উচ্চারণটা, মন্ত্রটা, এটা চয়ন করবে যখন হোটেলে যাবে একা। ধরো কোনো রুম যখন দেখায় হোটেলের, বলে না আপনারা রুমগুলো দেখেন কোন রুমটা পছন্দ করবেন, তো একজন তো যায় হোটেলের ছেলে নিয়ে রুমগুলো দেখায়, কোনো রুমে গিয়ে যদি মনে হয় এই রুমটা নেব, ঠিক রুমটা তোমাদের জন্য সুইটেবল লাগছে না, তোমরা তখন মনে মনে যখন যাবে না ওই রুমের মধ্যে, ওং বাসুদেবায় নম, ওং বাসুদেবায় নম, ওং বাসুদেবায় নম, ওং বাসুদেবায় নম, এই উচ্চারণটা মনে মনে করবে। আমি তোমাদেরকে এই গ্যারান্টি দিচ্ছি, যদি কোনো নেগেটিভ এনার্জি ওখানে থেকে থাকে, তোমাকে বাসুদেব, আমাদের নারায়ণ, আমাদের মহাদেব, যাকেই বলো, সে তোমাকে ওই রুমটা নিতেই দেবে না, কোনো না কোনো কারণে ওই রুম তোমার হবে না। আমি তোমাদের বলে দিলাম, মানে এই রকমভাবে তোমাদের কেউ বলবে না। আর একটা কথা বলি, ওং বাসুদেবায় নম, এই মন্ত্রটা তোমরা প্রত্যেককে, আজকে যারা যারা আমার ভিডিও দেখছো, এই যে ঘটনা বলতে বলতে তোমাদের এই মন্ত্রটা চয়ন করতে বললাম, প্রত্যেককে এই মন্ত্রটা চয়ন করবে, প্রত্যেক দিন যতবার পারো, যখন তোমাদের সময় হবে, যদি বলতে পারো তোমাদের জীবনের অর্ধেক সমস্যা সমাধান হয়ে যাবে, তোমাদের আমি গ্যারান্টি দিতে পারি। মাথায় থাকবে, ওং বাসুদেবায় নম, ওং বাসুদেবায় নম, ওং বাসুদেবায় নম। এটা প্রত্যক্ষ প্রমাণ আমি দীঘা যাবার দিন পেয়েছি, আমি তো করি কিন্তু প্রত্যক্ষ প্রমাণ আমি পেয়েছি। বলছো তোমরা গান শুনছো, টিভি দেখছো, ওর মধ্যেই খাচ্ছ বসে বসে, ওং বাসুদেবায় নম যতবার পারবে, 3বার 4বার 10বার 11বার, এ না যে তোমাকে এতবার বলতেই হবে, এটা করে দেখো, লাইফ চেঞ্জ হয়ে যাবে। তো চলো, ঘটনাটা আমরা দীনেশ মাহাতো ভাইয়ের তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো বলো। একটা দারুণ তোমাদের টিপস দিলাম, এটা অ্যাপ্লাই করবে, কালকে সকালেও একটা টিপস আসবে, আর তোমাদের এখন আমি কমেন্টের নাম পড়বো। চলো, আর হ্যাঁ, আজকে প্রশ্ন থাকবে, তো প্রশ্নটা আমি বলছি একটু পরে, দাঁড়াও। খুব সিম্পল, সবাই পারবে আমি জানি, বলছি শোনো। আজকের প্রশ্ন হচ্ছে, ভাইয়ের স্যালারি কত ছিল? দেখি কারা কারা পারো। তো চলো বন্ধুরা, আমরা এবার কমেন্ট পড়বো, দেখি কে কে সঠিক উত্তর দিয়েছো, তারই কমেন্ট পড়বো। জায়গাটার নাম আমি জিজ্ঞেস করেছিলাম। আচ্ছা, আমাদের সমীরণ বিশ্বাস জানিয়েছেন উত্তর হলো বনগা, একদম রাইট, হাততালি, একদম রাইট, ঠিক। তারপর আমাদের বনানী কর্মকার দিদিভাই বলেছে বনগা, একদম রাইট। তারপরে সমীরণ বিশ্বাস বলেছেন উত্তর হলো বনগা, লিপিকা বেরা দিদিভাই বলেছেন বনগা। আচ্ছা,
সমীরণ বিশ্বাস আবারও বলেছেন উত্তর বনগা। আচ্ছা, সোমা ঘোষাল বলেছো বনগা। আচ্ছা, পিঙ্কি দাস বলেছো বনগা। আচ্ছা, তারপর কমেন্ট করেছো DSSB ফ্যামিলি বলেছো বনগা। ঠিক আছে। মিতা দত্ত কমেন্ট করেছো বনগা, একদম সঠিক। বেঙ্গলি ব্লগার মোনালিসা বলেছো বনগা, ঠিক তো, একদম ঠিক। তারপরে আমাদের কমেন্ট করেছো তমাল তমাল মণ্ডল বলেছো বনগা, একদম ঠিক বলেছো। কাজল সাহা তুমিও ঠিক বলেছো, একদম ঠিক বলেছো। আচ্ছা, তারপরে আমাদের পুষ্প দত্ত তুমিও ঠিক বলেছো। পুলক ভাই ঠিক বলেছো। সুষমা আদিত্যা তুমিও ঠিক বলেছো। আচ্ছা, তারপরে আমাদের দেখি কে বলেছো ঠিক, রত্না চৌধুরী বলেছো বনগা, আমি রত্না, একদম ঠিক বলেছো। আমাদের সন্তুর দুনিয়াও বলেছো বনগা, কোনো একটা জায়গায়, একদম ঠিক। আচ্ছা, আমাদের প্যান্থার গেমিং ওয়াইটি বলেছে সত্যি শোনাবো না, আজকের ঘটনাটা মর্মান্তিক ছিল, কোনো কিছুতেই ছলনা করা ভালো নয়। বোনটির বাড়ি ছিল বনগাতে, আগামীকাল আসামে চলে যাব, বাড়ি গিয়ে আবার তোমার ভয়ের ঘটনা শুনবো, ভালো থেকো শোনাবোন। তারপর রুবেল কমেন্ট করেছো উত্তর হলো বনগা। দিদিভাই আমার নাম রুবি। আচ্ছা, রুবি ইসলাম তোমার নাম, তাই তো? আচ্ছা, তারপরে আমাদের কমেন্ট করেছো সানিয়া মণ্ডল, উত্তর হলো বনগা। আমার এই বোন খুব মনোযোগ সহকারে শোনে, কালকে হোয়াটসঅ্যাপে বোনের সাথে কথা হচ্ছিল। তারপর আমাদের সুমন কান্তি মান্না বলেছো বনগাতে বাড়ি, একদম ঠিক। আচ্ছা, তারপরে আমাদের সিয়াজ ভাই কমেন্ট করেছো কিন্তু উত্তর দাওনি। আচ্ছা, তারপরে আমাদের কমেন্ট করেছো দেখি আর কি, ফুলেশ্বরী চক্রবর্তী দিদিভাইও বলেছো উত্তর বনগা, ঠিক বলেছো। তারপরে আমাদের কমেন্ট করেছো সুস্মিতা মণ্ডল, দিদিভাই তোমাকে আমি খুব মিস করি, মিস ইউ দিদিভাই। আর তুমি উত্তর ঠিক দাওনি কিন্তু তাও বললাম। ইমতিয়াজ হোসেন বলেছো বনগা, একদম ঠিক কথা বলেছো, ঠিক আছে। আচ্ছা, তারপর আমাদের কমেন্ট করেছো শঙ্কর কুন্ডু, দিদি ফার্স্ট কমেন্ট প্লিজ, নামটা নিও, আমি শিবাংশু, খুব সুন্দর নাম শিবাংশু ভাই, তোমার নামটা আমি নিয়েছি কিন্তু। আচ্ছা, তারপরে আমাদের তমাল ভাই বলেছে বনগা, ঠিক আছে। আচ্ছা, আমাদের মণিমালা মণ্ডল বলেছে দিদিভাই আমি তোমার ঘটনা না শুনলে ঘুম আসে না, সে তো ভালো কথা, কিন্তু উত্তরটা দাওনি বনগা। তারপরে কমেন্ট করেছো শিলা চ্যাটার্জি বলেছো তোমাকে কথা তোমার কথা খুব ভালো লাগে, তোমাকে খুব মিষ্টি ব্যবহারটা ভালো। আচ্ছা, যা উত্তর দাওনি বনগা, তাও বলে ফেললাম। তারপরে কমেন্ট করেছো না, পরে বলেছো। আচ্ছা, তারপরে আমাদের কমেন্ট করেছো রূপসা সেট বলেছো আদিবাড়ি ছিল বনগা, একদম ঠিক। সুদীপ বুলদাস বলেছো বনগা, একদম ঠিক। তারপরে সমীরণ বিশ্বাস বলেছো কাকিমার বাড়ি ছিল বনগাতে, একদম ঠিক। তারপরে কমেন্ট করেছো কে দেখি, আচ্ছা কাজল সাহা, আচ্ছা আগেও বলেছো তুমি। আচ্ছা, তারপর আমাদের প্রিয়াঙ্কা লাইফস্টাইল ব্লগ বোন বলেছো আজকের ঘটনাটা বেশ ভালো লাগলো দিদিভাই, আর বাপলিদি ভাই কাকিমার আদি বাড়ি ছিল বনগায়, বাট দিদিভাই আমি তোমার দেখা করতে চাই, তুমি নৈহাটি বড় মার কাছে আসলে আমায় অবশ্যই জানিও, তাহলে আমি তোমার দেখা করতে যাব, ওকে, লাভ ইউ সোনা দিদি ভাই, আর জয় বড় মায়ের জয়, জয় বড় মায়ের জয়, জয় মা। আচ্ছা, তারপর কমেন্ট করেছো আমাদের রত্না চৌধুরী, বলেছো একদম ঠিক। তারপরে অরুণ হালদার তুমিও ঠিক বলেছো, ওনার বাড়ি বনগায় একটি গ্রামে ছিল, একদম ঠিক। সুমনা ভট্টাচার্য, আব্দুল হক ভাই, তারপরে সঞ্চারী চক্রবর্তী, গরমকাল ভালো লাগে, কিরকম পাগল দেখো, আগের কমেন্ট আজকে বলছে, আজকের কমেন্টটা মানে কালকের কমেন্টটা আজকে দিও, ঠিক আছে। তারপরে কমেন্ট করেছো অর্পণ পাহাড়ি অফিসিয়াল, চৈতালি রয়, সুজাতা দাস, দিদিভাই একদম ঠিক বলেছো বনগাতে। আচ্ছা, তারপরে এসদেব রয় কমেন্ট করেছো
আচ্ছা, তারপর কমেন্ট করেছো কিষাণু মান্না, কিন্তু উত্তর দিতে পারোনি। আচ্ছা, তারপরে মিম কমেন্ট করেছো। মিম কিন্তু বাংলাদেশ থেকে কমেন্ট করেছে, বলেছে উত্তর হলো বনগা। খুব ভালো করে শুনেছে, দেখো। রাজীব জয়সওয়াল তারপরে কমেন্ট করেছে আমাদের সুদীপ বুলদাস। দিদিভাই আমার নাম নাই নাম, আমার নাম কাজল বাউল দাস। আচ্ছা, কাজল বাউল দাস, এখানে তো সুদীপ লেখা আছে। ঠিক আছে, যাই হোক, তুমি তো বুঝতে পেরেছো, তোমার নাম বলছি। এখনের মতো আসছি, সবাই খুব ভালো থেকো। ঘটনাটা কেমন লাগলো বলো। আর ওং বাসুদেবায় নমঃ মাথায় থাকবে, ওং বাসুদেবায় নমঃ। যতবার পারবে দিনে চয়ন করো, টাকা পয়সা লাগবে না করতে, ফ্রিতে চয়ন করে দেখো। জীবনে যেই প্রত্যেকটা মানুষের একটা না একটা সমস্যা থেকেই থাকে। এই মুহূর্তে দাঁড়িয়ে বলতে পারবে না আমার কোনো চিন্তা নেই, কোনো মানুষ নেই। সববার যার জ্ঞান আছে, তার হুঁশও আছে, তার চিন্তাও আছে, তার মানসিক চাপ আছেই। তাই বলবো ওং বাসুদেবায় নমঃ, এই উচ্চারণটা করো, অনেক ফল পাবে। লাভ ইউ টু, গুড নাইট, টাটা।